তাহলে লজ অফ মোশনে আমরা এর আগের দিন দেখেছিলাম যে কেমন করে আইডিয়াটা আসে গ্যালিলিওর থেকে, এবং নিউটন ওটার কিছু কিছু পার্ট কি করে অ্যাডপ্ট করে আর নিজস্ব ইনোভেশন কিছু কিছু কি করে অ্যাপ্লাই করে নিয়ে আমরা ফার্স্ট লটা পাই আর সেকেন্ড লটা পাই। ঠিক আছে, ফার্স্ট ল কি নিয়ে কথা বলে? বেসিক্যালি ফার্স্ট লটা কি নিয়ে কথা বলে? ফার্স্ট ল এর আইডিয়াটা কি, কিসের ওপরে? কি রে? তো বেসিক্যালি এটা হচ্ছে ইনার্শিয়া নিয়ে ডিল করছে। ইনার্শিয়া হচ্ছে একটা মাসের মেজার। তো বেসিক্যালি এটা একটা ঘুরে ফিরে একটা মাসের একটা ইনডাইরেক্ট একটা কোয়ালিটেটিভ আইডিয়া দেয় ফার্স্ট ল। আর সেকেন্ড ল কি করে? সেটাকেই ব্যবহার করে ফোর্সের ডেসক্রিপশন দেয়। এর আগে অবধি আমরা যতগুলো চ্যাপ্টার পড়েছিলাম, এখানে কিন্তু আমরা কনসার্ন ছিলাম না যে পার্টিকেলটা মুভ কার জন্য বা কিসের জন্য করছে। আমরা খালি জানতাম পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করছে, পার্টিকেল 2 ডাইমেনশনে মুভ করছে সার্কেলে একটা প্রজেক্টাইল হিসেবে, এই আর কিছু না। কিন্তু এইখানে লজ অফ মোশনে আমরা স্পেসিফিক্যালি কনসার্ন যে কোন ফোর্সটা একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করছে। কারণ একটা পার্টিকেলের উপরে কিন্তু ফোর্স অ্যাক্ট করলেই ও তোর বিভিন্ন রকম মোশন এক্সিবিট করে। তো এখান থেকেই একটা রিলেটেড কনসেপ্ট হচ্ছে তোর ইম্পালস, যেটা আমরা আজকে দেখব। ইম্পালস, আচ্ছা, ইম্পালস দেখার আগে সেটার আগে ফোর্সটা হালকা করে দেখে নি। তো ফোর্সের ডেসক্রিপশন কি ছিল? যে নেট ফোর্স অন অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু এম এ, যেখানে এটা হচ্ছে ওর অ্যাক্সেলারেশন, তাই তো ছিল? এটাকে অনেকভাবে লিখতে পারিস। যদি মাসটা কনস্ট্যান্ট থাকে একটা অবজেক্টের, তাহলে ফোর্স হচ্ছে এম ডিভি ডিটি। ঠিক আছে? আচ্ছা, এবার ইম্পালস। ইম্পালস কি জিনিস দেখ, ভালো করে জিনিসটা বোঝ। ধর একটা বন্দুকের গুলি একটা ওয়ালের মধ্যে দুম করে লাগলো, এটা কিন্তু 2 সেকেন্ডের মধ্যে ইভেন্টটা শেষ না? 2 সেকেন্ডের মধ্যে। কিন্তু এটা যে ড্যামেজটা ইনফ্লিক্ট করতে পারে একটা ওয়ালের মধ্যে, সেটা কিন্তু হিউজ, তাই না কি? তো এতটা কম সময়ের মধ্যে এতটা বেশি ফোর্স লাগছে, এই যে এফেক্টটা, এটাকে বলা হয় ইম্পালস। বোঝা গেছে ব্যাপারটা? যদি তুই বলিস যে ইম্পালস জিনিসটা কি, তাহলে একটা সিম্পল ভাষা আছে। ইম্পালস মানে তোর একটা যে কোনো অবজেক্টের মোমেন্টাম কতটা চেঞ্জ হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? বল। তাহলে বেসিক্যালি ইম্পালস জিনিসটা কি? যখন ফোর্স একটা খুব ছোট ডিউরেশনের জন্য অ্যাক্ট করে, তখন সেই ফোর্সটা কতটা এফেক্ট ক্রিয়েট করেছে সেইটাই বোঝার একটা টেকনিক হচ্ছে ইম্পালস। তো ইম্পালস কোথায় কোথায় তুই দেখবি, যেমন একটা ক্রিকেটার মুহূর্তের জন্য একটা বলকে মারছে, বিশাল ফোর্সে বলটা আসছে, মানে বিশাল মোমেন্টামে বলটা আসছে, আর বিশাল ফোর্স লাগাচ্ছে ক্রিকেটারটা, যেটাতে ওর মোমেন্টামটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ভীষণ ক্ষণস্থায়ী। ইম্পালস যে জিনিসটা, নামটাই ওখান থেকে, যে এমন একটা ইভেন্ট যেটা ভীষণ ক্ষণস্থায়ী। ধর তোর আমি একটা গ্রাফ বানাতে চাই ফোর্স আর টাইমের। ঠিক আছে, ফোর্স আর টাইমের যদি আমি গ্রাফ বানাতে চাই, কিসের? একটা অবজেক্ট একটা দেওয়ালকে হিট করছে। একটা ভিডিও তোদেরকে দেখায়, এই একটা ভিডিও আছে, এটা তোরা দেখ সবাই। স্ক্রিনটা দেখতে পাচ্ছিস সবাই ইউটিউবের?
এটা একটা বেসবলের বুঝতে পারলি কি হলো এখানে? দেখলি ফেনোমেনাটা সবাই স্লো মোশনে? তো বেসিক্যালি কি হচ্ছে যে একটা বল এমনি কিছু না, একটা ব্যাট এমনি কিছু না, কিন্তু যখন একটা বল ওই রকম একটা ভেলোসিটিতে আসে, ওই রকম একটা মোমেন্টাম নিয়ে আসে, তখন যে এফেক্টটা ওই মোমেন্টারি সময়ের জন্য ক্রিয়েট করে সেটা বিশাল হয়। লক্ষ্য করেছিস?
তো সাপোজ এই টাইমে কিছু না কিন্তু এই যখন টাচ করা থেকে শুরু করলো, তো কিছু টাইমের মধ্যে অনেকটা ফোর্স লাগিয়ে তারপরে আবার চলে গেল, মানে এটা চেপটে গিয়ে বলটা আবার চলে গেল। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এরকম আমি বলতে পারি যে একটা ফোর্স একটা টাইম ইনস্ট্যান্টে, যে যখন থেকে টাচ হলো তখন থেকে ফোর্স লেগে 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 পিকে গিয়ে তারপরে দেওয়াল থেকে রিয়াকশনটা পেলো, পেতে 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 ছেড়ে চলে গেল। এরকম গ্রাফটা আমি আঁকাতে পারি না? পারি। তো এই যে এই ফোর্সটা না, যেটা ভীষণ শর্ট পিরিয়ডের জন্য অ্যাক্ট করে, ইম্পালসিভ ফোর্সের নেচারই হচ্ছে যেটা ভীষণ শর্ট পিরিয়ডের জন্য অ্যাক্ট করে। তো এই যে এই ফোর্সটা যে আছে তোর কাছে, ইম্পালসিভ ফোর্স, সেটা যে এফেক্টটা তৈরি করে সেটাকে আমরা বলি ইম্পালস। তাহলে ইম্পালস কি জিনিস? পাতি বাংলা ভাষায় দি এরিয়া আন্ডার দি ফোর্স টাইম গ্রাফ, যেটা ইম্পালসিভ ফোর্স দিয়ে আসে, ইম্পালসিভ ফোর্সের এফেক্টে যেটা আসে। কাজটা না, যেই ফোর্সটা ভীষণ শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য লাগে, কলিশন বা যে কোনো রকম ভীষণ মোমেন্টারি ইন্টারাকশন, এগুলো সব তোর ইম্পালসের মধ্যে আসে। ইনফ্যাক্ট ইম্পালসিভ ফোর্সটাকে না একটা আলাদা ধরনের ফোর্স হিসাবে আগে মানা হতো, মানে মোটামুটি নিউটন আসার আগে। নিউটনই না, ওটাই তো নিউটন দেখানোর চেষ্টা করলো যে ইম্পালসিভ ফোর্স আর ফোর্সের মধ্যে কোনো তফাৎই নেই, এটা জাস্ট এক ধরনের ফোর্স। বিশেষত্ব ইম্পালসিভ ফোর্সের, এটা ভীষণ কম সময়ের জন্য অ্যাক্ট করে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এর এফেক্টটাকে আমরা স্টাডি করি মাত্র। এই ফোর্সটা তোর কি না কি অত আমাদের মাথা ব্যথা নিয়ে, কি অ্যাক্সেলারেশন তৈরি করছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথাই নেই, কারণ এটা নোটিসেবলই না এসব। তো আমরা একমাত্র কি ইম্প্যাক্ট তৈরি করতে পারে ততটুকু আমরা জানি আর কি। তো ইম্পালসের ডেফিনিশন ভীষণ সিম্পল। এক তো হচ্ছে যেটা চেঞ্জ ইন মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট, সেটা আমরা আসছি, কেন এরকম হচ্ছে আমরা আসছি। নেক্সট আরেকটা যেটা ডেফিনিশন হয় সেটা হচ্ছে impulse is the effect of an impulsive force that acts on an object over a short period of time. বোঝা গেছে? আরেকটা ডেফিনিশন হয় impulse is the area under the force versus time curve when an impulsive force is acting for a very short amount of time. বোঝা গেছে? তো বিভিন্ন ভাবে লিখতে পারিস। ইম্পালসিভ ফোর্স কি জিনিস, ইম্পালস কি জিনিস? ইম্পালস হচ্ছে ইম্পালসিভ ফোর্সের এফেক্ট। সেটা কি বলে ইম্পালস? ঘুরে ফিরে এই জিনিসটাতে ক্রাঞ্চ করছে আইডিয়াটা। একটা ইম্পালসিভ ফোর্স যে এফেক্টটা তৈরি করবে, যে এফেক্টটা ক্রিয়েট করে, সেটার নামই হচ্ছে ইম্পালস। তো ইম্পালস যেটা আমি বললাম বেসিক্যালি এই ফোর্স ভার্সেস টাইম, এই কার্ভের এরিয়াটা, এই কার্ভের এরিয়াটা আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ এফ ডিটি। এবার তুই আমাকে বল, ফোর্স মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম না ফান্ডামেন্টাল স্কেলে? তো আমি যদি ডিটিটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এফ ডিটি আমি বলতে পারি ডিপি, বলতে পারি। এটা এবার যদি বোথ সাইডসে ইন্টিগ্রেট করে দিই, তাহলে এটা তো এফ ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে, আর এটা তো ডিপির ইন্টিগ্রেশন, তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে না? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে কি না? হচ্ছে। এইটাকে বলা হয় ইম্পালস মোমেন্টাম থিওরেম। কি বলা হয় এটাকে? ইম্পালস মোমেন্টাম থিওরেম। কি বলে ইম্পালস মোমেন্টাম থিওরেম? যে যে ইম্পালসটা, সেটা হচ্ছে কতটা মোমেন্টাম চেঞ্জ হলো, ব্যাস কতটুকু। বুঝতে পারছিস? তার মানে সাপোজ একটা রিয়েল লাইফ এক্সাম্পলই দেখ, কারণ দেখ এই ডেফিনিশনটা খুব দরকার। কেন? এই যে তোর এই ফর্মুলাটা দেখছিস, কেউ বলতে পারবি এটা কেন খুব দরকার? না, এটা পি অফ এফ মাইনাস পি অফ আই। ভালো করে দেখ, এখানে এটা ইন্টিগ্রেশন অফ ডিপি, মানে
যে চেঞ্জ ইন মোমেন্টামটা, ডিফারেন্সিয়াল চেঞ্জ ইন মোমেন্টামের ইন্টিগ্রেশনটা, তো ইন্টিগ্রেট করলে কি হবে, dx কে p অফ i হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, p অফ f হচ্ছে ফাইনাল মোমেন্টাম। এটা শুরুতে যা মোমেন্টাম ছিল, এটা ফাইনালি যা মোমেন্টাম হচ্ছে, বেসিক্যালি কতটা চেঞ্জ হচ্ছে মোমেন্টামে, সেটাই হচ্ছে ইম্পালসের মেজারমেন্ট। এবার এই ফর্মুলাটা কেন দরকার আমাকে তো বলতে পারবি? তো এর জন্য ফোর্স বা টাইম জানলেই তো যথেষ্ট ছিল, ইন্টিগ্রেট করে দিতাম, এটা করলেই তো ইম্পালস হয়ে যেত। ইম্পালস না, ইম্পালস হচ্ছে বেসিক্যালি এফডিটি, এফডিটির ইন্টিগ্রেশন। তো আমি যদি জানতে পারি ফোর্স কি, আমি যদি জানতে পারি টাইম কতর জন্য অ্যাক্ট করছে ফোর্সটা, তাহলেই তো হয়ে গেল। আমার আবার এই জিনিসটা কেন দরকার বুঝলামই না। আরেকটু স্পেসিফিক চাই আমি, যে এই যে ফর্মুলাটা যেটা ইম্পালস মোমেন্টাম থিওরেম, এটার কি দরকার ছিল ভাই? এটা ছাড়া তো আরামে আমি ইম্পালসটাকে পাতি এফডিটি হিসাবে ডিফাইন করতে পারি। আমার কাছে ফোর্স আছে, আমার কাছে টাইম আছে, আমাকে আবার চেঞ্জ ইন মোমেন্টামের রেসপেক্টে এফেক্টটা জানার জন্যই তো আমি এফডিটি ইন্টিগ্রেশন করব। আমি কেন এটাকে আবার মোমেন্টামের সাথে রিলেট করব? ইম্পালসের মতো থাক, খালি অত্যাচার করা। ভাই ওটাই তো বলছি, ফোর্স আমি জানবো, আমি টাইম জানবো, কতক্ষণের জন্য অ্যাক্ট করছে ফোর্সটা, আমি ইন্টিগ্রেট করে দেবো। এটা একটু ক্লোজ একটা জিনিস, তাও অ্যাপ্রোপ্রিয়েট না। তো ব্যাপারটা হচ্ছে, তুই ভেবে দেখ না, সাপোজ ওই বেসবলেরই এক্সাম্পলটাকে দেখে নে, যখন বল ওই রকম মুহূর্তের মধ্যে তোর বেসবলের মধ্যে লাগছে, কত তোর মিলি সেকেন্ডের জন্য তুই জানিস না, কত ফোর্স দিয়ে লাগছে, ওইটুকু মিলি সেকেন্ডের জন্য মেজার করাটা খুব টাফ। কিন্তু একটা বলের ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল আর ফাইনাল মোমেন্টাম কি আছে, সেটা কিন্তু ক্যালকুলেট করা ইজি, তাই না? তো এখানে ভেবে দেখ, তোর এখানে যে টাইম কনস্ট্যান্টটা আছে, যেটা ভীষণই ছোট একটা তোর টাইম পিরিয়ড, সেই টাইম কনস্ট্যান্টটাই কিন্তু সরে যায় তুই যদি মোমেন্টামের চেঞ্জ হিসেবে দেখিস জিনিসটাকে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? দেখ, তোর একটা বল সাপোজ 1 মিলি সেকেন্ডের জন্য ইন্টারঅ্যাক্ট করছে, ওই 1 মিলি সেকেন্ডে ফোর্স কিভাবে চেঞ্জ হচ্ছে এটা রেকর্ড করাটা খুব ঝামেলার হতে পারে না? যদি আমি ফোর্সের এক্সপ্রেশন বার করতে চাই, কতক্ষণের জন্য অ্যাক্ট করেছে, তারপরে ইন্টিগ্রেট করতে চাই, এতগুলা ঝোল আসবে না মাঝের মধ্যে, মানে মাঝে এতগুলো ঝোল আসবে না, বুঝতে পারছিস? কিন্তু সেই জায়গায় যদি আমি ইম্পালসটাকে পাতি ওর ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম করে দেখি, মানে জাস্ট কতটা চেঞ্জ হয়েছে মোমেন্টামে, আমি যদি ততটুকু দেখি, তাহলে তোর হয়ে গেল না আমার? তাহলে আমাকে ফোর্সটা ঘাটতে হচ্ছে না, ওইটুকু একটা টাইমের মধ্যে কতখানি ফোর্স কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে চেঞ্জ করছে, আমাকে ঝামেলা করতে হচ্ছে না। কত টাইমের জন্য ফোর্সটা লাগছে সেটাও আমাকে চিন্তা করতে হচ্ছে না, আমি খালি মোমেন্টাম দিয়ে ইম্পালসটা জেনে গেলাম। বুঝতে পেরেছিস ব্যাপারটা? মাথায় ঢুকেছে? আচ্ছা, এটা হচ্ছে ফায়দা আর কি। এবার সাপোজ আমি এরকম বলি যে সাপোজ একটা ক্রিকেট বল আছে, সাপোজ বিরাট কোহলি একটা ব্যাট এর মধ্যে বল মারছে, তো প্রথমে বলটা ধর সব এসআই ইউনিটে পড়বি, হ্যাঁ, 160 কিলোমিটার পার আওয়ারে আসছিল, বলটার মাস হচ্ছে আর 500 গ্রাম, 160 কিলোমিটার পার আওয়ারে আসছিল। কোহলি যখন ওটাকে মানে ব্যাট চালালো, তখন বলটা এদিকে মুভ করা শুরু করলো, তোর ধর 170 কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাকে বল, এই যে মুহূর্তের জন্য যেটা যেখানে ব্যাটের সঙ্গে বলটা টাচ হয়েছে, এইটুকু সময়ের ইম্পালস কত? আচ্ছা, যদি আমি বলি ইম্পালসের ফর্মুলা কি, এফ ডিটি, মানে ফোর্স আর টাইম নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড হচ্ছে ইম্পালসের ইউনিট, এসআই ইউনিট। বোঝা গেছে?
ঠিক আছে, আমরা নিউটন সেকেন্ডে লিখি, ইম্পালসকে আমরা বোঝানোর জন্য আমরা নিউটন সেকেন্ডে এর ইউনিটটা লিখি। এবার এই সিচুয়েশনটাতে ইম্পালস ক্যালকুলেট করতে দেখি তাড়াতাড়ি। আচ্ছা, অসুবিধা নাই। তো বলের ওপরে ইম্পালস সাপোজ এইদিকে এক্সার্ট করা হয়েছে, তো এই ডাইরেকশনটাকে আমি পজিটিভ নিয়ে নিচ্ছি। তো ইম্পালস কি হবে বেসিক্যালি, বলটার উপরে পাতি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, তার মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এবার ভালো করে দেখ, এটা একটা ভেক্টর, তো যদি এটা অবলিকলি থাকতো তাহলে কিন্তু আমাকে এটা রিজলভ করতে হতো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের অ্যালং, এটা আমরা একটু পরে করব। বাট আপাতত দেখ এখানে ফাইনাল মোমেন্টামটা কি, মাস ইনটু ফাইনাল ভেলোসিটি, আর ইনিশিয়াল তোর মোমেন্টামটা মাস ইনটু ইনিশিয়াল ভেলোসিটি। তো ভালো করে দেখ, মাসটাকে তুই কমন নিয়ে নে এখানে, ভেলোসিটি ফাইনাল যেটা সেটা হচ্ছে 170 কিলোমিটার এদিকে, আর ভেলোসিটি ইনিশিয়াল যেটা সেটা মাইনাস 160 কিলোমিটার ছিল, তাই না? তাই তো। এবার আমাকে বল কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে তোর ট্রান্সফর্মিং ইউনিটটা কি, ইনটু 5/18। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য তোকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখতে হবে মাথায়। তোরা যে করেছিস পাতি ভাবে কিলোমিটার পার আওয়ার মাইনাস করে দিয়ে ওটাকে 1.5 কেজির সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছে, ওটা কিন্তু একদম গরু পানার কিছু না। তো মাস হচ্ছে 500 গ্রাম, যেটা হাফ কেজি, টু 5/18 ইন্টু 170 প্লাস 160 হচ্ছে এটা। কারণ দেখ এই ব্যাটটা কি করছে, এই ব্যাটটার মোমেন্টামটাকে জিরো করে আবার উল্টো দিকে মোমেন্টাম দিচ্ছে পুরো হবে। তো চেঞ্জ ইন মোমেন্টামটা অনেকটা হবে, -5 থেকে 5, এটা কিন্তু 10 হচ্ছে এই চেঞ্জটা। ঠিক ওরকম একটা ডাইরেকশন পুরো চেঞ্জ করে দিল একটা ফোর্সের। তো 170 প্লাস 160 আমার কাছে কত হচ্ছে, 330, এত নিউটন সেকেন্ড। এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে 330 ইন্টু 5/36, 45.8333333 নিউটন সেকেন্ড। বোঝা গেছে ব্যাপারটা কি করলাম আমি এখানে? সবাই বুঝতে পেরেছিস? দেখ 1 কিলোমিটার পার আওয়ার মানে 1 কিলোমিটার বাই 1 আওয়ার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তো যদি ক্যালকুলেট করিস তাহলে এটা 5/18 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 1 কিলোমিটার পার আওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড, তাহলে আলু কিলোমিটার পার আওয়ার মানে 5/18 ইন্টু আলু মিটার পার সেকেন্ড না? ওটাই এখানে লেখা, ওর জন্যই 5/18 ফ্যাক্টরটা। ঠিক আছে, তাহলে এসআই ইউনিটে কেমন করে হবে? এসআই ইউনিটে তো কিলোমিটার পার আওয়ার কখনো হয় না। এসআই ইউনিটে রাখাটা সব সময় দরকার, একদম মাথায় ঢুকিয়ে নে। যখনই ফিজিক্সের ক্যালকুলেশন করবি সব সময় মিটার, সেকেন্ড, তারপরে তোর যে কোনো রকমের টেম্পারেচার হয় কেলভিনে, এগুলো তো সব একদম ইউনিটস এন্ড মেজারমেন্টের চ্যাপ্টারে বলাই হয়েছে। তো যে কোনো সময় আমি কোথায় কেজিতে কনভার্ট করলাম? আচ্ছা আচ্ছা, এটা তো কারণ মাসের এসআই ইউনিট কেজি। তো সব সময় আমরা এসআই ইউনিটে গোটা ক্যালকুলেশনটাকে রাখবো, না হলে কি হবে, এদিক ওদিক ফ্যাক্টরের গন্ডগোল হয়ে যাবে গোটা। তো সেটা যেন না হয়, আমরা স্ট্যান্ডার্ড কনভেনশনে আমরা কি করি না, আমরা এসআই সিস্টেমটাকে মেনে চলি। এসআই সিস্টেমে তোর লেন্থের ইউনিট হচ্ছে মিটার, মাসের ইউনিট কেজি, টাইমের ইউনিট সেকেন্ড, ঘন্টাতে থাক, আর লেন্থের ইউনিট লাইট ইয়ারই থাক, আর তোর মাস কুইন্টালেই থাক। আমরা ঘুরে ফিরে আমরা মাসের তোর কেজিতে কনভার্ট করব, লেন্থ মিটারে, আর তোর টাইম হচ্ছে সেকেন্ডে। বোঝা গেছে? এবার একটু আলাদা টাইপের প্রবলেম করতে। এবার সাপোজ একটা বল আসছে, না বলটা না এভাবে আসছে,
এভাবে আসছে, লেগে এভাবে ব্যাক করছে বলটা। তো এই যে অ্যাঙ্গেলটা তোর কাছে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে আসছে, নরমালের থেকে 60 ডিগ্রিতে বলটা আসছে। বলটার মাস ধরে নে 300 গ্রাম, আর বলটা কিছু একটা ভি ভেলোসিটি নিয়ে আসছে। আচ্ছা, এটার মাস 300 না ধরে এটা এমই ধর মাস, এটা ভি ভেলোসিটি নিয়ে এই অ্যাঙ্গেলে আসছে। আবার ভি ভেলোসিটি নিয়ে ধাক্কা খাওয়ার পরে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেল। তাহলে আমি বলছি বলটার উপরে ইম্পালস কত অ্যাক্ট করছে, ইম্পালস অন দি বল। বলতো দেখি, ক্যালকুলেট করতে। এটা খেয়াল রাখবি, এবার কিন্তু এটা 60 ডিগ্রিতে আসছে বলটা। দেখ একটা জিনিস লক্ষ্য কর, এটা হচ্ছে ইনিশিয়াল সিচুয়েশন। এরকম সিচুয়েশনে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটাকে রিজলভ করে নাও ভেলোসিটিটাকে। ভেলোসিটি দেখ একটা কম্পোনেন্ট আছে নিচে, যার জন্য নিচে যাচ্ছে, আরেকটা কম্পোনেন্ট আছে এইদিকে, যার জন্য এই সাইডে যাচ্ছে। তো বলতে পারিস যে এটাও 60 ডিগ্রি, বলতে পারিস না? তাহলে এই ভেলোসিটির এইদিকে কম্পোনেন্টটা বলতে পারিস ভি cos 60 বা v/2। তাহলে এখানে তোর ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আছে, একটা এই নরমালের ডাইরেকশনে, আরেকটা তো নিচের দিকে, কারণ এই বলটা নিচেও যাচ্ছে আবার বাদিকেও যাচ্ছে, সিম্পল। তো এই দিকে বাদিকে হচ্ছে v/2 কম্পোনেন্টটা, আর নিচে হচ্ছে v√3/2। ক্লিয়ার? বাদিকে v/2, নিচে v√3/2। একটা জিনিস লক্ষ্য কর, নিচে যে যাচ্ছে এটা কিন্তু আনডিস্টার্বড রয়েছে, লক্ষ্য করেছিস? নিচে যে যাচ্ছে এই ভেলোসিটিটা কিন্তু বদলায়নি, এই কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা এখানেও সেম আছে। কেমন করে বুঝবি? দেখে নে এটাকে, এটাও 60 ডিগ্রি হচ্ছে, তো নিচে এই কম্পোনেন্টটা হচ্ছে v sin 60 মানে √3/2, আর এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে ভেলোসিটির v cos 60 মানে v/2। বুঝতে পারছিস ব্যাপারটা? কি রে? তাহলে এখানে দেখ ঘুরে ফিরে একটাই কম্পোনেন্ট, তোর যে এক্স অ্যাক্সিস এর অ্যালং যে কম্পোনেন্টটা ভেলোসিটির, সেটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। ইনিশিয়ালি এদিকে ছিল, ফাইনালি এদিকে আছে। কিন্তু তোর যে ওয়াই কম্পোনেন্টটা, এটা লক্ষ্য করেছিস v√3/2 আছে। লক্ষ্য করেছিস তোর ওয়াই কম্পোনেন্টটা যে ভেলোসিটি চেঞ্জ হয়নি। আমাকে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টের চেঞ্জটা আলাদা আলাদা করে সবসময় লিখতে হবে। তাহলে আমি যদি বলি যে চেঞ্জ ইন মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে বলতে পারবি কেউ? আমি যদি এই ডাইরেকশনটাকে পজিটিভ নিয়ে নিই, তাহলে ফাইনাল মোমেন্টাম হচ্ছে mv/2 মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? কত ছিল? মাইনাস mv/2 না? তাই তো? তাহলে এটা কত হয়? এটা mv, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ ইন মোমেন্টাম কি হয়? ওয়াই অ্যাক্সিসে তোর চেঞ্জ ইন মোমেন্টাম 0 হচ্ছে না, কারণ m v√3/2 ফাইনাল আছে, মাইনাস m v√3/2 আগেও ছিল। ঠিক আছে, আমি যদি এই ডাইরেকশনটাকে ওয়াই অ্যাক্সিস মানতাম। তাই বুঝতে পেরেছিস সবাই? আমি বলছিলাম যে এই যে বলটা আছে এর ভেলোসিটি দুটো কম্পোনেন্ট আছে না, একটা বাদিকে একটা নিচে, কারণ বলটা বাদিকেও যাচ্ছে নিচেও যাচ্ছে। তো দুটো কম্পোনেন্ট আমি বার করে নিলাম পাতি ভেক্টর ট্রিটমেন্ট দিয়ে। এই ভেক্টরটা যদি এক্স হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এই ভেক্টরটা এক্স কস থিটা বলতে পারি না আমি, আর এর পারপেন্ডিকুলার ভেক্টরটাকে এক্স সাইন থিটা বলতে পারি না। তুই ভেবে দেখ, তুই যদি এই দিকে কিছু ছুড়িস, সাপোজ ওপর থেকে তুই এদিকে কিছু ছুড়লি,
তাহলে বলটা বাদিকে যাচ্ছে না, আগে বাদিকে যাচ্ছে বলটা, তুই এখানে ছুটছিলিস, তোর বাঁ হাতে গিয়ে তোর নামছে বলটা, আবার বলটা নিচেও যাচ্ছে না, তো দুটোই একসাথে হচ্ছে না, এর জন্যই তো অবলিক মোশনটা। যদি নিচে না যেত তাহলে খালি এদিকে যেত, যদি বাদিকে না যেত তাহলে খালি এদিকে যেত, তো দুটোর কম্বিনেশন এটা অবলিকলি যাচ্ছে। এইদিকে গেলে তাহলে রাইট সাইডেও যাচ্ছে, নিচে যাচ্ছে, এদিকে গেলে রাইট সাইডে যাচ্ছে, ওপরে যাচ্ছে। বোঝা গেছে? এটা তো কমন সেন্স। তুই একটা বল এম করে ছুটছিস, ওটা তোর সামনেও যাচ্ছে আবার ওপরেও যাচ্ছে কিছুক্ষণের জন্য, আবার সামনেও যাচ্ছে নিচেও যাচ্ছে কিছুক্ষণের জন্য, বুঝতে পেরেছিস? একটা প্রজেক্টাইলই ধরে ধরে নে। তো শুরুতে একটা প্রজেক্টাইলের ভেলোসিটি এরকম হয়, তারপরে ফাইনালি এরকম হয়। তো এটা ডান দিকে যাচ্ছে, মানে সামনে যাচ্ছে নিচেও যাচ্ছে, এটা সামনে যাচ্ছে ওপরে যাচ্ছে। এখানে খালি তো সামনে যাচ্ছে, কোনো ওপর নিচে নাই, যেটা ম্যাক্সিমাম হাইটের। বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমি আগে এই ভেলোসিটিটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিলাম। দুটো কম্পোনেন্টে ভাগ করে আমি দেখলাম যে ইনিশিয়ালি যে ভেলোসিটিটা ছিল সেটা বাদিকে ছিল v/2 আর নিচে ছিল v√3/2, আর ফাইনালি যে ভেলোসিটিটা আমি দেখলাম নিচে v√3/2ই আছে, আর বাদিকের বদলে সেটা ডান দিকে হয়ে গেছে x তোর কম্পোনেন্টটা মোমেন্টামের। বুঝেছিস? তাহলে চেঞ্জটা কি হচ্ছে? ডবল হচ্ছে না? ডবল অফ mv/2 x অ্যাক্সিসে, আর y অ্যাক্সিসে মোমেন্টামের কোনো চেঞ্জই নেই। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার এবার? তাহলে আমি যদি বলি যেহেতু y ডাইরেকশনে যেহেতু কোনো চেঞ্জ নেই, তাহলে ফাইনাল চেঞ্জ ইন মোমেন্টামটা আমি কি বলতে পারি? mv। এটাই হচ্ছে ইম্পালস। ইম্পালস যেটা ওয়ালটা প্রোভাইড করেছে বলটাকে। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস কি? এটা নিয়ে একটু বসাবি আগে ভেতরে, যে কি চলছে এখানে ফিজিক্স ক্লাসে, জিনিসটাকে নিয়ে বসাবি আগে ভেতরে, এটাকে রিলেট করার চেষ্টা করবি রিয়েল লাইফ সিনারিওর সাথে। আচ্ছা, এইবার আসি। তো সেকেন্ড ল গেল, সেকেন্ড লর একটা ইমপ্লিকেশন, মানে সেকেন্ড ল থেকেই একটা আইডিয়া রিরাইভ করা হয়েছে, সেটা ইম্পালস। এইবার আসি নেক্সট আইডিয়াতে, সেটা কি? থার্ড ল। তো নিউটনের থার্ড ল কি কেউ বলতে পারবে? মুখস্থ করে রেখেছিস সবাই? সবচেয়ে ইজি লটা। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। বেসিক্যালি এর আরেকটা স্টেটমেন্ট আছে খুব ভালো, যে ফোর্স এন্ড, আচ্ছা এর সাথে একটা এক্সটেনশন আছে কিন্তু, এন্ড দি অ্যাকশন and reaction forces always occur in pairs। বোঝা গেছে ব্যাপারটা? সব সময় যেখানে অ্যাকশন ফোর্স থাকবে সেখানেই রিঅ্যাকশন ফোর্স থাকবে। কখনো একা অ্যাকশন ফোর্স বা অ্যাকশন ফোর্স না থাকলে তো খালি রিঅ্যাকশন ফোর্সের এক্সিস্টেন্সের কোনো কোয়েশ্চেনই আসে না। যেখানে অ্যাকশন, তুই যে কোনো একটা ফোর্সের কথা চিন্তা কর, তুই একটা ব্লককে টানার চেষ্টা কর, তো ব্লকটার উপরে ফোর্স লাগবে এদিকে, আর ব্লক তোকে ফোর্স লাগাবে এদিকে। বুঝতে পারছিস ব্যাপারটা? যে কোনো জায়গাতে একটা ওয়াল আছে, একটা ওয়ালকে তুই এদিকে মার বাড়ি, ওয়াল তোকে এদিকে ঠেলবে। যে কোনো কিছু, এদিকে তোর একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, কি যে আকালাম ভগবান, তো সব একটা ঘোড়া আছে, একটা ঘোড়া সাপোজ টানছে, একটা ঘোড়া যদি একে টানে, তাহলে দেখ এরও এই দড়িটা ফোর্স লাগাচ্ছে একে, আর এই দড়িটা টান টান হচ্ছে কারণ এই বক্সটা ফোর্স লাগাচ্ছে, এই বক্সটা এই দড়িটাকে ফোর্স লাগাচ্ছে সামনে, এবং এই দড়িটাও একে পেছনের দিকে টানছে বলেই দড়িটা টান টান হচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? না, ইম্পালস রিঅ্যাকশন। ইম্পালস হচ্ছে এফেক্টটা যেটা তোর মোমেন্টামের চেঞ্জের জন্য তৈরি হচ্ছে। বুঝতে পারছিস? ইম্পালসেও তোর অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স সবসময় ইকুয়ালি কাজ করছে।
যখন বলটা এন করে দুম করে ফোর্স লাগাচ্ছে তখন বলটা নিজেও চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কারণ ওয়ালও ঠিক ততটাই ফোর্স লাগাচ্ছে। বুঝতে পেরেছিস? জাস্ট অপোজিট ডাইরেকশন। তো আমি বারবার আমি বারবার তোর কথাটা এখানে বলে আসছি, যেটা যে ইম্পালস অন দা বল বার কর, বা এখানে দেখ ইম্পালস এক্সার্টেড অন দা বল বার কর। এবার যদি এবার ওয়ালেরও এফেক্ট হবে ফোর্সের জন্য, তো ওয়ালের উপর যে ইম্পালসটা সেটা জাস্ট নেগেটিভ সাইন হয়ে যাবে, এটা আনসার বার করবি সেটা। তো ইম্পালস বলের উপরে যদি এমভি হয়, ওয়ালের উপরে মাইনাস এমভি হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কারণ সবসময় অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স পেয়ারে এক্সিস্ট করছে। তোর যদি বলটা যদি ওয়ালের উপরে ফোর্স লাগায়, তাহলে ওয়ালটাও বলের উপরে ফোর্স লাগাচ্ছে অতটাই, জাস্ট অপোজিট ডাইরেকশন। বলের যা চেঞ্জ ইন মোমেন্টাম হবে অতটুকু টাইম পিরিয়ডে, ঠিক তার উল্টোটাই একটা ওয়ালের হবে চেঞ্জ ইন মোমেন্টাম, মানে ঠিক ততটা ইম্পালস এক্সার্ট হবে একটা ওয়ালের মধ্যেও। কুকুর না, ঘোড়া। ইস ভগবান, কুকুর বানিয়ে দিল। এত ভালো স্বাস্থ্যের কুকুর হয় না। এ আবার ফক্স দেখে, ভগবান কি বলবো, আমার যে আর্টিস্টিক কোয়ালিটি একদমই নাই। আর বিগড়াবো না, হ্যাঁ। এই যে লেজটা দেখতে পাচ্ছিস না, এরকম ঝাঁকা ঝাঁকা লেজ, বাষ্প। বাবারে, থাক বাদ দে। ডাজ নট ম্যাটার। ওয়েট কি সেটা ম্যাটার করে না, ফোর্স কতটা লাগছে তাও স্টিল অপোজিট ইকুয়াল। আমি বলছি এরকম একটা সিচুয়েশন দেখে মোটামুটি দেখ, তোর আর একটু বুঝালেই বুঝবো, আমি অত মন্দ বুদ্ধি না। তো দেখ, সাপোজ তুই এখানে বুঝিস, সাপোজ তুই একটা ফোর্স অ্যাপ্লাই করছিস, ঠিক আছে? এবার এই পুরো বক্স দুটোই যাবে না তোর এইদিকে, তোর এই ফোর্সটার জন্য দুটোই বক্স যাবে। এবার এটাকে যদি ভেঙে ভেঙে দেখিস থার্ড ল দিয়ে, তাহলে দেখ তুই কিন্তু এই বক্সটার উপরে ফোর্স এক্সার্ট করছিস না, এই বক্সটার উপরে এই লাল বক্সটা ফোর্স এক্সার্ট করছে, তাই নাকি? তো ঠিক ওইভাবে তোর এই যে ফোর্সটা যে এক্সার্ট করছে এখানে, এই যে মানুষটা এই ফোর্সটা এক্সার্ট করছে এখানে, ঠিক অতটাই ফোর্স কিন্তু এই বক্সটাই মানুষটাকে দিচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? আর এই যে এই বক্সটা এটাকে যতটা ফোর্স দিচ্ছে চলার জন্য, ঠিক ততটাই ফোর্স কিন্তু এই বক্সটাও এই বক্সটাকে দিচ্ছে। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, যেটার কথা আমি বলছি। এটা অ্যাকশন পেয়ার, এটা রিঅ্যাকশন, এটা অ্যাকশন, এটা রিঅ্যাকশন। বোঝা গেছে? এটাই থার্ড ল বলে। কি বলছিস না? এই জায়গাটাকে দেখ, ঘোড়াটা এটাকে টানছে না, এই যে এই দড়িটা আছে এর সঙ্গে লাগানো সেটা একে টানছে, ঘোড়ার কাছে টানা, এটা টায়ার টানছে। তো এই যে স্ট্রিংটা যেটা টানছে এই বক্সটাকে, এই স্ট্রিংটা কিছু ফোর্স লাগাচ্ছে, আর তার বদলে বক্সটাও এই স্ট্রিংটাকে ইকুয়ালি এইদিকে একটা ফোর্স লাগাচ্ছে। বোঝা গেছে? ঘোড়াটা ফোর্স খালি এই প্রথমটা থেকে পাচ্ছে, আর এটারই এফেক্টটা টোটাল এটা মিলে হচ্ছে আর কি। বুঝতে পারছিস? মানে তোর এই স্ট্রিংটা ততটাই টানটান হবে যতগুলো ওয়েট এখানে কানেক্ট করা থাকবে, তাই নয় কি? ঘোড়ার সঙ্গে যেহেতু খালি এই স্ট্রিংটা কানেক্টেড, তাই এই স্ট্রিংটার সাথে ঘোড়াটার ইন্ট্রিনসিক ফোর্সের রিলেশন আছে। এগুলো এফেক্ট ফেলতে পারে বাট ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না। বোঝা গেছে? তাহলে থার্ড লটাকে একটু ব্রড পিকচারে বুঝতে পারলি তোরা সবাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুই বলছিস যে তোর জিরো হয়ে যাবে নেট ফোর্স, এই গল্পটা তোর মাথায় আসছে। হ্যাঁ, তো এখানে বলি খুব ইম্পর্টেন্ট যেটা, অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স সব সময় দুটো আলাদা অবজেক্টের উপরে লাগে, কখনো একটা অবজেক্টের উপরে না। ভেবে দেখ, তুই ওয়ালের মধ্যে ঠেলছিস, সেটা তুই ওয়ালকে ফোর্স লাগাচ্ছিস, আর ওয়াল তোকে ফোর্স লাগাচ্ছে, ওটা কি একটা অবজেক্টের মধ্যে হচ্ছে? এর জন্য তোর ওখানে নেট ফোর্স জিরো হওয়ার কোনো কথাই নেই। বুঝতে পেরেছিস? নেট ফোর্স তো যে কোনো একটা অবজেক্টের উপর। বুঝতে পারছিস ব্যাপারটা?
যেমন তুই নিজে একটা চেয়ারে বসে নিজে ফোর্স লাগিয়ে কখনোই চেয়ারটাকে তুলতে পারবি না। কেন পারবি না? থার্ড ল এর জন্য। টানা না, উঠাতে পারবি না নিজেকে, ওটা থার্ড ল এর জন্য। কারণ তুই চেয়ারটাতে ফোর্স লাগাচ্ছিস, এরকম তুই চেয়ারটাতে করে বসে আছিস, তুই চেয়ারটাতে উপরে ফোর্স লাগাচ্ছিস, কিন্তু ঠিক ততটাই তো ফোর্স তোর হাতের উপরে চেয়ারটা লাগাচ্ছে, বুঝতে পারছিস? এটাতে কিন্তু নেট ফোর্স 0 হওয়ার কিছু নেই, কারণ তোর অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স সব সময় দুটো আলাদা আলাদা অবজেক্টের উপরে লাগে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কি যে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ফোর্সেস অলওয়েজ অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্টস। না, একদমই না, কোনোদিনও পসিবল না, নেভার। দিস ইজ নেচারস ল। একটা অবজেক্ট প্রেজেন্ট থাকলে ফোর্সটা কে লাগাবে? তো হাওয়াটা কি জিনিস? হাওয়াটা হচ্ছে প্রেজেন্স অফ পার্টিকেলস। তো এগুলো যদি হিট করে এটাকে, পার্টিকেলের উপরেও তো ফোর্স লাগবে রে বাবা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই তো নিউটনের থার্ড ল। চলছে? হ্যাঁ, একদম দেবে। যার জন্যই তো তুই যত জোরে ঠেলবি একটা দেওয়ালকে বা একটা জিনিসকে, তোর হাত ততটাই তাড়াতাড়ি ব্যথা হয়ে যাবে, তুই যত জোরে ঠেলবি। কেন? কারণ ওয়ালটাও তো অতটাই ফোর্স এক্সার্ট করে যাচ্ছে। ওসবে আমরা এখন যাব না, ফ্রিকশনের ব্যাপারে আমরা এখন যাচ্ছি না। আমরা গোটা সারফেসটাকে ফ্রিকশনলেস মেনে চলছি এতক্ষণ, ঠিক আছে? আমরা যতক্ষণ এর ব্যাপারে কোনো কথা বলবো, আমরা এটাকে ইগনোর করে চলবো। বলো 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 বলো। অফকোর্স, এখন হ্যাঁ, ওইখানে তোর অনেক কিছুই ফোর্স লাগায়। অফকোর্স, সেটা হচ্ছে ভারী জিনিসটার ফোর্সের জন্য চলে আসছে পেছনে ঠেলতে গিয়ে। ও নিজে সামনে ঠেলতে গিয়ে নিজে পেছনে তোর পিছিয়ে যাচ্ছে, একদম মানে মুন ওয়াক স্টাইল, মাইকেল জ্যাকসন হতে পারে একদম। সেটা ওই ফোর্সের জন্য। ও যে ফোর্স লাগাচ্ছে সেটা সাফিসিয়েন্ট না অবজেক্টটাকে মুভ করাতে, কিন্তু ও যে ফোর্সটা পাচ্ছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট এনাফ যে চ্যাংটাটা পিছিয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই সবাই বুঝতে পেরেছিস কি চলছে এখানে আলোচনা? গুড। আচ্ছা, তাহলে সেকেন্ড ল থার্ড ল কমপ্লিট হয়ে গেল। তো বেসিক্যালি এতটুকুই ছিল নিউটনের লজ। এবার এটার ইমপ্লিকেশনস কি? এই তিনটা স্টেটমেন্ট সব হয়ে গেল। তো এইবার যেমন তোর ফার্স্ট ল এর আইডিয়া, ফার্স্ট ল থেকে আমরা মাসের একটা আইডিয়া পেলাম, একটা কোয়ালিটেটিভ আইডিয়া পেলাম। সেকেন্ড ল থেকে আমরা ফোর্সের একটা কোয়ালিটেটিভ আইডিয়া পেলাম, তার সাথে অ্যাক্সেলারেশনের রিলেশনশিপ এবং তার কিছু কিছু অ্যাসপেক্ট, যেমন একটা হচ্ছে ইম্পালস। ঠিক এরকম আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে? ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি না, যে কোনো একটা অবজেক্টের বা একটা সিস্টেম অফ পার্টিকেল সবসময় যে টোটাল মোমেন্টামটা থাকে সেটা কনজার্ভ থাকে কখন? যখন ওর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। বোঝা গেছে? The law of conservation of momentumটা কি? Momentum of a system of particles remains conserved. There is no external force on the system. বুঝেছিস গল্পটা? মানে তোর যদি একটা সিস্টেমকে বাইরে থেকে ইনফ্লুয়েন্স করার কোনো ফোর্স না থাকে, তাহলে যতই ভেতরে ধাক্কা বুক্কি লাগ, যতই ভেতরে ঢিনচান ডান্স করুক, মোমেন্টাম সিস্টেমটা সবসময় কনজার্ভ। সেটাকেই আমি বলছি, সেটাই বলছি আমি, যে কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলস আছে, সাপোজ এর মধ্যে বাইরে থেকে কোনো ফোর্স নেই, তোর যে টোটাল যে মোমেন্টামটা আছে, টোটাল তোর মোমেন্টামটা যে কোনো একটা স্থিতিতে ওটা কনজার্ভ থাকবে, টোটাল মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তার মানে তোর যে ইনিশিয়াল মোমেন্টাম একটা সিস্টেমের,
সেটাই ফাইনাল মোমেন্টাম হবে একটা সিস্টেম। কোথা থেকে আসছে আইডিয়াটা? ভীষণ সিম্পল। যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছে, কেন সেটা আমরা এখন দেখব। বাইরে থেকে ফোর্স অ্যাক্ট করতে গেলেই না একটু জঞ্জাল হয়ে যায়, একটু ব্যাপারটা একটু খসে যায়। কেমন করে? দেখ আবার ওয়ান সেকেন্ড, ফোর্সের ডেফিনিশন, এক্সটার্নাল ফোর্সের ডেফিনিশন কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো যদি এক্সটার্নাল ফোর্সে জিরো হয়ে যায়, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা তোর জিরো হয়ে যাবে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম জিরো মানে কি? মোমেন্টামের কোনো চেঞ্জ নেই। মোমেন্টামের কোনো চেঞ্জ নেই মানে কি? ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। ঠিক আছে? ক্লিয়ার? এটা একটা পার্টিকেলের জন্য হতে পারে, 5টা পার্টিকেলের জন্য হতে পারে, 5000টা পার্টিকেলের জন্য হতে পারে। নেট যে মোমেন্টামটা, এটা দেখ ভালো করে লক্ষ্য করে, এটা কিন্তু আমি ভেক্টর ফর্মে লিখেছি। ভেক্টরটাকে ব্যবহার করে নেট মোমেন্টাম একটা সিস্টেমে সবসময় কনজার্ভ থাকে। বোঝা গেছে ব্যাপারটা? এটার থেকে তুই আরেকটা জিনিস বলতে পারিস, এটার ইমপ্লিকেশন কি দিতে পারিস তুই, যে মোমেন্টাম এক্স ডাইরেকশনেও সবসময় কনজার্ভ, এক্স ইনিশিয়াল পি এক্স ফাইনাল, আর মোমেন্টাম ওয়াই ডাইরেকশনেও সবসময় কনজার্ভ। বোঝা গেছে? যদি না কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করে, সবসময় এটা। আমি ওসব হাবিজাবি ইকুয়েশন দিচ্ছি না, ওই তোর m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m, এরকম আমি ওসব হাবিজাবি ইকুয়েশন তোদেরকে দিচ্ছি না, কারণ ওগুলো ভীষণ কনফিউজিং। ডাইরেকশন ফাইরেকশন, কোন ডাইরেকশনে কি হচ্ছে, ওসব মনে রাখতে হবে। এতটুকু মনে রাখ, একটা সিস্টেমের শুরুতে তুই যা মোমেন্টাম আছে, সেটাই ওর ফাইনালিও তোর টোটাল মোমেন্টামটা হবে, যদি তোর আমাদের ওদের যে এক্সটার্নাল ফোর্স আছে সিস্টেমটার উপরে, যদি কোনো এক্সটার্নাল ফোর্স তোর না অ্যাক্ট করে তাহলে। বোঝা গেছে? বুলেটের ব্যাপারটা, তারপরে নৌকা থেকে ওঠা, তারপরে দুটো বল কোলাইড করা, অনেক রকম অ্যাসপেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট। রিকয়েল ভেলোসিটি মানে একটা যদি তুই বন্দুক নিস, বন্দুক নিয়ে গুলি করিস, তাহলে বন্দুকটা দুম করে বিশাল ফোর্সের তোর দিকে আসবে, বিশাল ভেলোসিটি। সেটা বিকজ অফ ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, আর কিছু। যেহেতু এদিক দিয়ে খুব জোরে বাড়াচ্ছে বুলেটটা, কিন্তু ইনিশিয়ালি তো এটা রেস্টে ছিল গোটা সিস্টেমটা, তো এও কিছুটা পেছনে যাবে। দিস ইজ ফিজিক্স অফ নেচার। নেচারের মধ্যে যখনই কিছু আছে, ইউনিভার্সের মধ্যে যখনই কিছু আছে, সবাই ল বাউন্ড, সবাই ফিজিক্সের ল দ্বারা বাউন্ড সবসময়। আমরা যতই বলি হ্যাঁ ইসে আজাদি, ওইসে আজাদি, সবকিছু থেকে ফ্রিডম করতে পারি আমরা নিজেদের মতো নাচানাচি, কিন্তু আলটিমেটলি আমরা বাঁচতে পারবো না। লজ অফ নেচার ইজ অলওয়েজ এভরি মোমেন্ট অ্যাপ্লিকেবল, আর এটা এমন ভাবে অ্যাপ্লিকেবল অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ উই এক্সিস্ট। আমরা বেঁচে আছি কারণ লজ অফ মোশন যেটা আছে ওটা এভাবে অ্যাক্ট করছে, কাজ করছে। এক মুহূর্তের জন্য যদি লজ অফ মোশনে কোনো টুইচ আসে, মেবি আমাদের পুরো ক্রিয়েশন বিধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে? তুই যেই হোক না, ফিজিক্স বা সায়েন্স একটা ভীষণ ইউনাইটিং ফোর্স। তুই যে কোনো রিলিজিয়নের থেকে হোক না কেন, তোর যা বিলিফ সিস্টেম থাক, তোর পলিটিক্যাল বিলিফ, তোর রিলিজিয়াস বিলিফ, তোর সোসাইটাল মোরাল বিলিফ, তোর যাই থাকুক না কেন, ফিজিক্সের ল তোর উপরে সেম ভাবে অ্যাপ্লাই হবে। হিন্দু, মুসলমান, খ্রিস্ট, বুদ্ধ, মোহাম্মদ, যাকেই তুই মান না কেন, ডাজ নট ম্যাটার, গ্র্যাভিটি তোর উপরে ঠিক অতটাই লাগবে যতটা আমার উপরে লাগবে। তোর উপরে লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম, লজ অফ কনজারভেশন অফ এনার্জি অতটাই ভ্যালিড যতটা আমার উপরে ভ্যালিড। তো বেসিক্যালি সবকিছু থেকে যদি বেরোতে পারিস, অন্তত ফিজিক্যাল লস থেকে কোনোদিন বাড়াতে পারবি না। এটার মধ্যে তোরা চিরকাল বদ্ধ থেকে যাবি। তো যাকে বুঝতে পেরেছিস সবাই, এই কনজারভেশন অফ মোমেন্টাম ব্যাপারটা একটা প্রবলেম করবি। অবশ্য কনজারভেশন অফ মোমেন্টামের উপর প্রবলেম করা যায়, তো কিছু কিছু এখানে অ্যাসপেক্ট আছে। এবার সাপোজ একটা প্রবলেম আগে করেননি, পাতি একটা প্রবলেম করে, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। তো ইনিশিয়াল সিচুয়েশনটা কেমন?
এই বলটা এইদিকে, এর মাস m, এরও মাস m, এই বলটার এদিকে ভেলোসিটি v, এই বলটার এদিকে ভেলোসিটি তোর ধর 3v। ঠিক আছে, কলিশনের পরে একটা বলের ভেলোসিটি তোর এদিকে v হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা বলের ভেলোসিটি কত হবে? বুঝতে পারছিস কোশ্চেনটা? মাথাটা লাগা, মাথাটা অদ্রিজা, একটু মস্তিষ্ক ব্যবহার কর। হয় নাই গোল্লা পাবে, গোল্লা পাবে কি? ক্লাস 9 পুরো উড়িয়ে আসছিস। আরে আমি ভেলোসিটিটা জিজ্ঞাসা করছি বাবা আমার। হ্যাঁ, দুটো বল আছে, ঠিক আছে, দুটো বল আছে, মাস সেম। প্রথমে তোর বাঁদিকের বলটা v ভেলোসিটি নিয়ে ডান দিকে আসছে, ডান দিকের বলটা 3v ভেলোসিটি নিয়ে বাঁদিকে যাচ্ছে। এটা কিন্তু ক্লাস 9 এর প্রবলেম, 11 এর নাই। ফাইনালি ধাক্কা খেয়ে ডান দিকের বলটা স্পিডটা কমে যায়, 3v থেকে v হয়ে যায়। তাহলে বাঁদিকের বলটা কোন দিকে যাবে, কত স্পিড নিয়ে যাবে আমাকে বল। আচ্ছা, তোদেরকে আমি হাতে খড়ি দিয়ে কনজারভেশন অফ মোমেন্টাম শেখাচ্ছি, ঠিক আছে? যেটা শেখাচ্ছি সেটাতে মাথায় থেকে যায়, মুখস্থ করতে গেলেই ভুলে যাবি, বুঝলে ভুলবি না। তো দেখ, ইনিশিয়াল মোমেন্টাম, তুই যে কোনো একটা ডাইরেকশনকে পজিটিভ, এই ডাইরেকশনটাকে পজিটিভ মেনে নি, অসুবিধা আছে? তাহলে ইনিশিয়াল সিচুয়েশনে যদি আমি টোটাল মোমেন্টাম বলি, তাহলে এর মোমেন্টাম প্লাস এর মোমেন্টাম, তার মানে এর মোমেন্টাম হচ্ছে mv প্লাস এর মোমেন্টাম হচ্ছে -3mv, তাই না? তাই তো? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম -2mv না, তাই তো? আর ফাইনাল সিচুয়েশনে এর ভেলোসিটিটা যে কোনো একদিকে মেনে নে। সাপোজ আমি এইদিকে মানছি, আমি মেনে নিচ্ছি আগে ডাইরেকশনটা, এইদিকে মানলে আমি সাপোজ v ড্যাশ মানছি ভেলোসিটি, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? -mv ড্যাশ, কারণ আমি এই ডাইরেকশনটাকে পজিটিভ মেনেছি, আর -mv, তাই তো? কি রে, ঠিক আছে? এবার এই সিস্টেমটার উপরে নেট কোনো ফোর্স অ্যাক্ট করছে। এবার তোদের কারোর কারো প্রশ্ন থাকতে পারে, স্যার গ্র্যাভিটি তো আছে, কি করবে? তো বেসিক্যালি গ্র্যাভিটি, এখানে আমরা গ্র্যাভিটি নিয়ে চিন্তা কেন করব না, কারণ যা গ্র্যাভিটি লাগছে নিচে সেটা নরমালি ব্যালেন্স করে দিচ্ছে, নিচে কোনো মোশন টোশন নেই, আমরা খালি এক্স ডাইরেকশনে গোটা মোমেন্টামটাকে কনজারভেশন অ্যাপ্লাই করছি। তো এর জন্য আমাদের চিন্তা করতে হবে না যে গ্র্যাভিটি কাজ করছে কি করছে না। তো এবার একটা জিনিস দেখ, এক্সটার্নাল কোনো ফোর্স নেই এক্স ডাইরেকশনে, তাহলে এই যে এই ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালু আর এই ফাইনাল ভ্যালুটা ইকুয়াল হবে, কারণ কোনো ফোর্সই নেই মোমেন্টাম চেঞ্জ করার, ইকুয়াল টু -mv ড্যাশ -mv। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করিস, -mv ইজ ইকুয়াল টু -mv ড্যাশ, এখানে এটা v ড্যাশ হয়ে গেল v, তার মানে অবজেক্টটা এইদিকে v ভেলোসিটি নিয়ে যাবে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, একটা তো বলে দিতে হবে, নাহলে আমি কি করে বুঝবো? তাই সবাই বুঝেছিস? হ্যাঁ, ডিরেকশন আমি অ্যাজিউম করে নিয়েছি আমার ফিলিং দিয়ে। আমার ফিলিংটা কি ছিল, যে টোটাল মোমেন্টামটা -20 মানে বাদিকে হচ্ছে টোটাল মোমেন্টামটা, এটা অলরেডি বাদিকে আছে, এটাকেও বাদিকে হতে হবে না? হ্যাঁ, ফিজিক্সে ফিলিং ছাড়া তো হয় না কিছু, ফিজিক্সে তোকে ব্যাপারটা একটু ফিল করতে হবে, বুঝতে পারছিস? এখন এমন না, দেখ তুই যদি একটা বলকে নিচে ছুড়িস, ওর যদি মোমেন্টাম তুই ওপরে মানিস, তাহলে আনসার আসবে তোর মাইনাস। কিন্তু ওপরে মানবোটা, কারণ আমি তো জানি যে এটা নিচে যাচ্ছে, মোমেন্টামটা নিচের দিকে পজিটিভ আমি দিব।
এগুলো তোর প্র্যাকটিস করতে করতে আসবে। যে কোনো দিকে দিতিস, তুই যদি ডান দিকে দিতিস তাহলে জাস্ট ভেলোসিটিটা মাইনাসে আসতো, তার মানে ইমপ্লাই করছে বা দিকেই। বোঝা গেছে ব্যাপারটা? তাই মস্তিষ্কে বিতরণ করতে পেরেছি ভাবটা। এবার এই যে কলিশন তোরা যে দেখছিস, ধাক্কাবুক্কি যে দেখছিস, এই কলিশনটা না দু ধরনের হয়। একটা হচ্ছে ইলাস্টিক কলিশন আর একটা ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন আর একটা ইনইলাস্টিক বা নন ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন মানে কি? কোনো এনার্জি ওয়েস্ট হবে না, যেমন এখানে কোনো এনার্জি লুজ করছে না, আমরা এটা মেনে নিচ্ছি। আর নন ইলাস্টিক মানে কি? এই কলিশন গুলোতে এনার্জি লুজ হচ্ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এগুলো নিয়ে আমরা ডিটেলে পড়বো ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারটাতে, বাট আপাতত ব্যাস এটুকু জেনে রাখ। ইলাস্টিক কলিশন মানে এমন ধরনের কলিশন যেগুলোতে কোনো এনার্জি লুজ হয় না, আর নন ইলাস্টিক মানে যেগুলোতে এনার্জি লুজ হয়। বলবি স্যার কেমন, একটু এক্সাম্পল দেন দেখি। তো এরকম ব্যাপারটা। একটা ইলাস্টিক কলিশন কি জিনিস হবে? সাপোজ একটা বল আছে, তুই ফেলবি, ঠং করে লাফালো, আবার এই হাইট অব্দি গেল, ঠং করে লাফালো, আবার এই হাইট অব্দি গেল। ইলাস্টিকে এনার্জি লুজ হয় না, ঠিক আছে? ইলাস্টিক মানে মনে রাখ না, ইলাস্টিক তোর প্যান্ট হয় না, এম করে টানছিস আবার ওই সেম সাইজে রয়ে গেল। বুঝতে পারছিস? এইভাবে মনে রাখ যে এখানে যত রকমের ইন্টারাকশন হোক এনার্জি সেম থাকে, এনার্জি লুজ হয়। ইলাস্টিক কলিশন কেমন? উপর থেকে ফেললি, থপ করে পড়লো, আবার উঠলো, আবার গেল হাইট অব্দি, থপ করে পড়লো, আবার উঠলো, আবার গেল, থপ করে পড়লো, আবার উঠলো। এটা হচ্ছে ইলাস্টিক কলিশন। কলিশনটা রিপিটেডলি হচ্ছে ইলাস্টিক। আর ইনইলাস্টিক কলিশন কি জিনিস? ইনইলাস্টিক কলিশন হচ্ছে একটা বলকে তুই ফেললি, থপ 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 থপ, বুঝলি? এনার্জিটা প্রতিটা ধাপে ধাপে লুজ হচ্ছে। বল, কারণ ওটা ইনইলাস্টিক কলিশন হয়। ইলাস্টিক মানে কোনো এনার্জি লুজ হচ্ছে না, আমি অ্যাজিউম করে নিচ্ছি। যেমন কোনো ফ্রিকশন নাই অ্যাজিউম করছি, যেমন এয়ার রেজিস্ট্যান্স নাই অ্যাজিউম করছি, ওরকম ইলাস্টিকও একটা অ্যাজাম্পশন, এটা একটা থিওরিটিক্যাল সিচুয়েশন। পারফেক্টলি ইলাস্টিক কলিশন দেখা যায় না, হয় না। কোথাও না কোথাও কলিশনে সবসময় এনার্জি ওয়েস্ট বিভিন্ন জায়গায় হয়, হিটের ফর্মে হয়, সাউন্ডের ফর্মে হয়। যদি এনার্জি লুজ না হতো তাহলে টাইম এক্সিস্ট করতো না। যদি এনার্জি লুজ না হতো তাহলে আমাদের ইউনিভার্স এক্সিস্ট করতে পারতো না। যদি হিট জেনারেট না হতো তাহলে এন্ট্রপি বাড়তো না। এন্ট্রপি না বাড়লে আমাদের ইউনিভার্স এক্সিস্ট করতো না। এটা অসাধারণ টপিক আছে, থার্মোডাইনামিক্স, ওগুলোর টপিক এসব। তো এনার্জি লুজ করবেই, যে কোনো ইন্টারাকশন এনার্জি লুজ করবেই করবে। এর জন্য কোনো পারপেচুয়াল মোশন মেশিন সম্ভব না, এখন অবধি কোনো পারপেচুয়াল মোশন মেশিন সম্ভব হয়ে ওঠেনি। এখন অবধি কোন রকমের কলিশন, পারপেচুয়াল মোশন মেশিন মানে এমন টাইপের মেশিন যেগুলো তো সারা জীবন চলতে থাকে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো যেমন তোর লিওনার্দো দা ভিঞ্চি অনেক ডিজাইন করেছিল পারপেচুয়াল মোশন মেশিনের, ইন্ডিয়ানসও কিছু অনেক ডিজাইন করেছিল পারপেচুয়াল মোশন মেশিন। ওরা ভেবেছিল যে এটা চলবে সব সময়। ইউটিউবে সার্চ করে দেখিস পারপেচুয়াল মোশন মেশিন পেয়ে যাবে। এরকম মনে হয় যে ওগুলো সবসময় চলবে, কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর জন্য ওটা কিন্তু চলে না সবসময়। ইটস আ ভেরি ভেরি বিউটিফুল থিং। বল, জেফ বেজস, ওরকম জেফ বেজস ওরকম কখনো সম্ভব না রে। পার্মানেন্স বলে এখানে কিচ্ছু নাই, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে পার্মানেন্স বলে কিছু নেই। যেখানে পার্মানেন্স থাকে সেখানে সময়ের কোনো কনসেপ্ট থাকে। যদি তোর কম্পোনেন্ট যদি তোর সেম থাকে, হ্যাঁ কম্পোনেন্ট যদি কমতে থাকে তাহলে কমতে থাকবে, কিন্তু অফকোর্স তোর যখন সমস্ত রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, যেমন সানে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, তো কন্টিনিউ তোর যে হিলিয়াম, তোর হাইড্রোজেন অ্যাটম গুলো হিলিয়ামে কনভার্ট হচ্ছে। এবার সান যেমন আধা ফুয়েল অলরেডি খেয়ে ফেলেছে, আরো যে আধা ফুয়েল আছে সানের কাছে ফিউশন রিঅ্যাকশন চালানোর, সেটা মোটামুটি 5 বিলিয়ন ইয়ার্স অব্দি চলবে, 4.5-5 বিলিয়ন ইয়ার্স। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু টেম্পোরারি। আজকে আমরা পৃথিবীতে আছি, আজকে যদি যে কোনো একটা অ্যাস্টেরয়েড পরে আমরা নাই, গায়েব। যদি একটা সোলার ফ্লেয়ার একটা বড় বড় দেখে আসে, বা যে কোনো রকমের একটা তাণ্ডব হয় বাইরে থেকে, তাহলে আমরা শেষ, নাই, আমাদের কোনো নিশ্চিহ্ন। আমরা যেমন সকাল সকাল ভেন্টিলেটর দিয়ে
ধুলা দেখতে পারিস সূর্যের আকাশে, তোর সূর্যের কিরণে ধুলা দেখিস সকালবেলা, ওইরকম একটা ধুলার পার্টে পিসের মতো আমাদের পৃথিবীটা। এটা কখন ফুস হয়ে যাবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। এখানে পার্মানেন্ট বলে কিচ্ছু নাই, না লাইফে আছে না পুরো ইউনিভার্সে আছে, কিচ্ছু পার্মানেন্ট, নাথিং, নাথিং ইজ পার্মানেন্ট। এটা দুটো ট্রান্সলেশন আছে। কোনো জিনিস পার্মানেন্ট না, কোনো ইভেন্ট পার্মানেন্ট না, আরেকটা যেটা পার্সপেক্টিভ আছে সেটা হচ্ছে নাথিং, মানে যেটা কিছুই না সেটাই একমাত্র পার্মানেন্ট। যে কোনো কিছু দেখ না, যে কোনো কিছু তোরা যেটা পার্মানেন্ট ভাবিস, তোরা যে সেটেলমেন্টের আইডিয়া করিস, এই সেটেলড হবো, এই হবো, ওই হবো, এটা কোনো মানেই নেই। পার্মানেন্স ইজ আ মিথ, বাট there is something inside human beings that always seek permanence. সবসময় পার্মানেন্সের কথা চিন্তা করে একটা ভেতরে একটা সবসময় একটা ভয় কাজ করে, যেটা এই মুহূর্তে থাকতে দেয় না আমাদেরকে শান্তি মতো। সবসময় পার্মানেন্সের কথা চিন্তা করে। আজকে দেখ না, যে কোনো আমার রিলেশন, আজকে আমার সাথে তোর এই রিলেশন জাস্ট এডুকেশনের, তারপরে কি হবে ইউ ডোন্ট নো, তারপর আমাকে মনে রাখবি কিনা ইউ নেভার নো। তো আজকে বাবা মা ভাই আছে, কেউ থাকবে না কয়েক বছর পর, সব খসে যাবে। কোনো কিছু এখানে হিউম্যান রিলেশনশিপ থেকে তো শুরু করে, পয়সা থেকে শুরু করে, টাইম থেকে শুরু করে, নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং ইজ টেম্পোরারি। এন্ড এই যে টেম্পোরারি যে আইডিয়াটা, সবকিছু যে একটা টাইম বাউন্ড যে জিনিস, সব ইভেন্ট যে টাইম বাউন্ড, এটার জন্য সৃষ্টির একটা মানে আছে, একটা মিনিং আছে, একটা পারপাস আছে। যদি তুই ইনফাইনাইট সময় অব্দি বাঁচতে পারতিস, তাহলে লাইফের কোনো পারপাসই থাকতো না। ভাব কোনোদিন মরতে না পারাটা, দিস ইজ দ্য বিগেস্ট টর্চার দ্যাট এ হিউম্যান বিং ক্যান হ্যাভ। তো সবকিছু টেম্পোরারি, দিস মেক্স আপ দি ইউনিভার্স। সবকিছু ডিসঅর্ডার্ড স্টেটে বেশি যেতে থাকে, এটা ইউনিভার্সের নেচার, যেটাকে বলা হয় এন্ট্রপি। এবং ইউনিভার্স ইজ সাস্টেইনড বাই দিস আইডিয়া অফ টাইম that brings us the notion that everything is temporary. দেখ স্টেবল জিনিসটা কি, ইকোনমিক্যালি স্টেবল, যাতে কুকুরের মতো না খুঁজতে খাওয়ার দরজায় দরজায় গিয়ে। ইকোনমিক্যাল স্টেবিলিটি একটা আলাদা জিনিস, মানসিক স্টেবিলিটি একটা আলাদা জিনিস। তোর মানে ভেতরে স্টেবিলিটি একটা জিনিস, বাইরের সিচুয়েশন স্টেবিলিটি আরেকটা জিনিস। স্টেবিলিটি একটা আলাদা জিনিস, সেটেলমেন্ট একটা আলাদা জিনিস। তুই যদি স্টেবল হোস, তাহলে যে কোনো সিচুয়েশনে তুই প্রপার রেসপন্স করতে পারবি অ্যাটলিস্ট। ঠিক আছে, যেমন একটা টিকটিকি দেখলে লাফাই নিয়ে নিজের মাথা ফাটাবি না, যদি স্টেবল হোস। স্টেবল সিচুয়েশনে রেসপন্স তুই যে করবি ওটা ভীষণ এফেক্টিভ হবে। আর সেটেলমেন্টের কথা এটা বলছি যে আমি পার্মানেন্ট এখানে থাকবো, পার্মানেন্ট বলে কিছু হয় না। অ্যাটলিস্ট পার্মানেন্ট কিছু যদি করতে যাস, তাহলে লাইফের যে থ্রিলটা আছে সে নষ্ট হয়ে যাবে কোথাও না। পার্মানেন্স খোঁজা হচ্ছে মরিচিকায় জল খোঁজা। তো এই হলো গিয়ে হালকা একটু কনজারভেশন অফ মোমেন্টাম। দুটো জিনিস পড়লি, ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশন। এবার একটা লাস্ট পার্ট যেটা আসছে, সেটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়াম কি জিনিস? একটা ফোর্স এদিকে টানছে তোকে, সেম ফোর্স পেছনে টানছে তোকে। তো বেসিক্যালি তোর উপরে এফেক্টটা কেমন হচ্ছে, তোর কাছে তোর উপরে কোনো ফোর্সই লাগছে না, বুঝতে পারছিস? তো এই সিচুয়েশনটাকে বলি আমরা ইকুইলিব্রিয়াম। তার মানে যখন একটা অবজেক্টের উপরে নেট ফোর্স জিরো হয়ে যায়, সাপোজ এরকম আছে, একটা অবজেক্টের উপরে এদিকে ফোর্স লাগছে, এদিকে ফোর্স লাগছে, এদিকে ফোর্স লাগছে, এদিকে ফোর্স লাগছে, এমন ভাবে লাগছে যে অবজেক্টটা কোনো দিকেই মুভ করছে না। সেই সিচুয়েশনে আমরা কি বলি, সেই অবজেক্টটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, বা ফোর্স গুলো ব্যালেন্সড। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার সবার কাছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট? আরে ইকুইলিব্রিয়াম হচ্ছে তোর অনেক কটা ফোর্স মিলে যখন নেট এফেক্টটা জিরো ক্রিয়েট করে, মানে একটা অবজেক্টকে অ্যাক্সেলারেটরই তোর করতে পারে। যত রকমের ফোর্স আছে, ধর এনটা ফোর্স অ্যাক্ট করছে একটা পার্টিকেলের উপর, রেজাল্টেন্ট যদি সেটা জিরো হয়, তার মানে সবকটা ফোর্স লাগছে কিন্তু
দেখ একটা ফোর্স যদি লাগে, এক্সটার্নাল ফোর্স, সবসময় একটা পার্টিকেল কি করে, অ্যাক্সেলারেট করে, তাই তো? এটুকু ক্লিয়ার? এবার অনেক কটা ফোর্স একটা পার্টিকেলের উপরে যদি এমন কনফিগারেশনে লাগে যেখানে পার্টিকেলটার কোনো অ্যাক্সেলারেশনই নেই, তাহলে আমরা বলবো যে নেট ফোর্স পার্টিকেলটার উপরে জিরো, বা পার্টিকেলটা একটা ইকুইলিব্রিয়াম স্থিতিতে আছে। বোঝা গেছে ভাষাটা? হাই, সবার মগজে ঘুষালু জিনিসটা? কনসেপ্টটা বুঝতে পেরেছিস? প্রবলেম আমরা করব, চাপ নেই। কনসেপ্টটা বুঝেছিস ইকুইলিব্রিয়ামের অ্যাটলিস্ট? আচ্ছা, হ্যাঁ একদম একদম একদম, প্রচুর প্রচুর। সাপোজ আমি এরকম বলছি, সাপোজ একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এর উপরে একটা ফোর্স এইদিকে লাগছে, একটা ফোর্স এইদিকে লাগছে, একটা ফোর্স এইদিকে লাগছে। তো একটা ফোর্স, এটা সাপোজ 5 নিউটন, এটা সাপোজ কত, এটা সাপোজ তোর 3 নিউটন। তাহলে এই ফোর্সটা কত হবে যাতে এই পার্টিকেলটা নাচানাচি না করে এক জায়গায় বসে থাকে? এরকম টাইপের কোশ্চেন দিবি। না 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 না, কে বলেছে -8? তুই ভেক্টর গুলোকে কেমন করে ওরকম করে প্লাস করতে পারিস? পারিস না তো। তোকে কি করতে হবে না, রেজাল্টেন্ট মুখস্থ করলেই মুশকিল, মুখস্থ করলেই সব জলে যাবে। আচ্ছা, এখানে একটা যেটা সিচুয়েশন বলেই তো হবে, এটা কত অ্যাঙ্গেলে আছে সেটা, তাহলে হবে না। সাপোজ 60 ডিগ্রিতে আছে বলে দিলাম। এবার দেখ ভালো করে বোঝ জিনিসটা, কেমন করে প্রবলেমটা আমি সলভ করব। এই ফোর্সটাকে আমি এফ মেনে নিলাম। এবার একটা জিনিস আমি বলতে পারি, যদি একটা পার্টিকেল ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে কি নেট ফোর্স জিরো। তাহলে আমি বলতে পারি যে এক্স অ্যাক্সিসে নেট ফোর্স জিরো আর ওয়াই অ্যাক্সিসেও নেট ফোর্স জিরো বলতে পারি। তো যতগুলো ফোর্স আছে সবকটাকে কি করবি তুই, কম্পোনেন্টে ভেঙে নে এক্স আর ওয়াই অ্যাক্সিসের আলো। তো এটার এই এফ এর এদিকে কম্পোনেন্ট হচ্ছে এফ cos 60, এই ফোর্সটার এদিকে কম্পোনেন্ট হচ্ছে এফ sin 60। তো এক্স ওয়াই ডাইরেকশন ছাড়া আর কোথাও কোনো ফোর্স আছে কি? আমাদের টার্গেটই হবে সব সময় আমরা যে কোনো ফোর্স যেটা কোনো অ্যাঙ্গেলে থাকবে আমরা ওটাকে এক্স ওয়াই এ রিজলভ করে নেব। কেন? তাতে আমাদের সুবিধা হয়। এইবার তাহলে কি হচ্ছে, যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে এক্স অ্যাক্সিসে ইকুইলিব্রিয়াম থাকবে, তার মানে কি f/2 হবে 5। আরেকটা সিচুয়েশন কি হবে এখানে, f√3/2 এটাও 3 হতে হবে, তাই তো? বোঝা গেছে? এবার তুই দেখ এইখান থেকে f হচ্ছে 10, এখান থেকে f হচ্ছে 6/√3। দুই জায়গাতে একটা ফোর্সের আলাদা আলাদা ভ্যালু সম্ভব না। তাই এই রকম পজিশন যদি থাকে পার্টিকেলটা কোনোদিন ইকুইলিব্রিয়ামে থাকবে না। কোন ফোর্স এফ এর জন্যই পার্টিকেলটার ইকুইলিব্রিয়ামে থাকা সম্ভব হবে না। বোঝা গেছে কোশ্চেনটা? আনসারটা বোঝা গেছে? আচ্ছা, আরেক ধরনের কোশ্চেন দিই, আরেকটা কোশ্চেন দিই টুক করে। এই ইকুইলিব্রিয়ামে তোর অনেক অনেক কোশ্চেন হয়, বুঝলি তো, মানে অনেক ভ্যারাইটি হতে পারে কোশ্চেন। হ্যাঁ এক্স্যাক্টলি, পাঠাতে হবে। এগুলো প্র্যাকটিস না করলে ক্ল্যারিটি আসবে না এটার উপরে। দাঁড়া আমি এসসি ভার্মার প্রবলেম গুলো কালেক্ট করে বা শীটের প্রবলেম যেগুলো আছে আমার ওগুলো কালেক্ট করে পাঠাবো। আমি একটু পিং করে রাখিস তোকে। তো সাপোজ এরকম একটা এবার সিচুয়েশন আছে তো, যে এরকম একটা তোর এরকম একটা তোর পেন্ডুলাম আছে, এই আটকানো আছে একটা তারের সাথে, ঠিক আছে, আর এই আটকানো আছে একটা তারের সাথে। বোঝা গেছে ব্যাপারটা? এইবার আমি তোকে কি জিজ্ঞাসা করছি, আমি তোকে জিজ্ঞাসা করছি যে এই স্ট্রিংটাতে টেনশন কত, এই স্ট্রিংটাতে টেনশন কত, given that ধর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। স্ট্রিং এর টেনশন মানে স্ট্রিং এ কত টান টান আছে আর কি, কত টান মানে কত ফোর্স দিয়ে স্ট্রিংটা টানছে। অফকোর্স এটা টান টান হবে। বুঝতে পারছিস কোশ্চেনটা? বোঝা গেছে? তাহলে ওয়ান্স अगेन তোকে যদি আমি বলি এই T1 বা T2 ভ্যালু কত হবে, কি করবি? চুপচাপ
আগে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করবি। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ফার্স্ট স্টেপ যে কোনো ইকুইলিব্রিয়াম প্রবলেম সলভ করার জন্য হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম বানানো। ফ্রি বডি ডায়াগ্রাম কি জিনিস? তুই একটা পার্টিকেলকে পুরো ইউনিভার্স থেকে আলাদা করে দিচ্ছিস, খালি ওর উপরে যা ফোর্স আছে তুই খালি সেটা কনসিডার করছিস, আর কিছু না। মাথায় ঢুকেছে কি বললাম আমার? ফ্রি বডি ডায়াগ্রাম কি জিনিস? তোর একটা অবজেক্টকে তুই পুরো ইউনিভার্স থেকে আলাদা করে দে, খালি ওর উপরে যা ফোর্স আছে সেটা তুই কনসিডার করবি। তাহলে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার উপরে কি কি ফোর্স আছে আমি গোটা পৃথিবী ভুলে যাব, এই অবজেক্টটার উপরে খালি ফোর্স দেখবো। একটা ফোর্স আছে T1, এটা এর থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। একটা ফোর্স আছে এদিকে T2, আরেকটা গ্র্যাভিটির ফোর্স আছে এর উপরে। বোঝা গেছে? নিচের দিকে ক্লিয়ার? এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। জাস্ট ফোর্স গুলো দেখারে একটা অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করছে। মাথায় ঢুকেছে জিনিসটা? এবার আমি কি করব, এক্স আর ওয়াই তে রিজলভ করব গোটাটাকে। মানে এরকম ডাইরেক্ট করতে গেলে ঝামেলা হবে। আমি এক্স এ আর ওয়াই এ দেখবো যে ইকুইলিব্রিয়ামে আছে কিনা। ডান। তাহলে এটাকে যদি ভাঙিস তাহলে এই কম্পোনেন্টটা হবে T1 cos 30 মানে √3/2, এদিকের কম্পোনেন্ট হবে T1 sin 30 মানে T1/2। তাহলে যদি আমাকে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে হয় তাহলে নেট ফোর্স ইন এক্স ডাইরেকশন ইজ 0, নেট ফোর্স ইন ওয়াই ডাইরেকশন ইজ 0। তাহলে যদি 0 হয়, এক্স ডাইরেকশনে 0 হলে কি হবে? T1/2 ইজ ইকুয়াল টু T2। এটা বরাবর এটা হবে না? যদি এটা হয় তাহলে T1 ইজ ইকুয়াল টু 2T2, এটা একটা ইকুয়েশন। আর Fy ইজ ইকুয়াল টু 0, তার মানে কি? যে T1 √3/2 ইজ ইকুয়াল টু mg হতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছিস? তাহলে বোঝা গেছে আমি এক্স আর ওয়াই তে জাস্ট ফোর্স ব্যালেন্স করছি, আর কিছু না। কারণ কোনো মোশন নেই। কোনো এক্সট্রা ফোর্স যদি থাকে তাহলেই মোশন থাকবে। কোনো ফোর্স নেই, কোনো মোশন নেই। বোঝা গেছে? তাহলে T1 আমি কি পাবো? 2mg/√3। ক্লিয়ার? এবার তাহলে T2 কি হবে? T2 হচ্ছে T1/2, তাহলে T2 হবে mg/√3। বুঝতে পেরেছিস? এটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট ট্রিটমেন্ট। তাহলে তুই দুটো তার কত ফোর্স দিয়ে টানছে তুই জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট থেকে দেখে বুঝে গেলি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? যদি এই T1 2mg/√3 থাকে আর যদি T2 যদি mg/√3 থাকে, একমাত্র তাহলে কিন্তু ফোর্সটা ব্যালেন্সে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকবে অবজেক্টটা। মাথায় ঢুকেছে অদ্রিজা? তো এবার প্রবলেম তোদের প্র্যাকটিস করতে হবে ইকুইলিব্রিয়ামের উপরে। দ্বারা আমি প্রবলেম গুলো কালেক্ট করে তোদেরকে পাঠাবো। প্রবলেম প্র্যাকটিসটা রাখতে হবে, খুব দরকার। তুই একটা কাজ কর, আমাকে যে কোনো একজন পিং করে দিস তো একটু হোয়াটসঅ্যাপে প্রবলেমটা। ঠিক আছে? না শেষে একদম স্বাভাবিক, তোরা এখনো লিমিটস পড়িসনি। লিমিটস এর কনসেপ্ট যখন পড়িসনি, ডেরিভেটিভস এর কনসেপ্ট পড়িসনি, তখন স্বাভাবিক ব্যাপার যে ভুলে যাবি। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য তাহলে আমাকে পিং করে দিস অদ্রিজা। হ্যাঁ, আমার যাতে মাথায় থাকে। মেমোরি আমার শর্ট তো খুব। হ্যাঁ, যখন ইচ্ছা কর। তো বেসিক্যালি এটুকু বোঝ যে আমাদের মোটামুটি লজ অফ মোশন ইকুইলিব্রিয়াম অবধি হয়ে গেল। আজকে আমরা সেকেন্ড ল অফ মোশনের ওভারভিউ দেখলাম, দুটো আলাদা আলাদা কনসেপ্ট, ইম্পালস আর কনজারভেশন অফ মোমেন্টাম কেমন করে সেকেন্ড লর সাথে রিলেটেড। থার্ড ল অফ মোশন পড়লাম। থার্ড ল অফ মোশনের সাথে সাথে আমরা কি বলে তোর ইকুইলিব্রিয়াম ফোর্সের কেমন করে হয় ওটা আমরা দেখলাম। ফোর্সের ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা কি খুব টাফ? কিছুই নেই। ঘুরে ফিরে একটা ফোর্সকে তুই ভাঙবি এক্স আর ওয়াই অ্যাক্সিসে। এক্স আর ওয়াই অ্যাক্সিসে কেন ভাঙা মুশকিল? খালি সাইন আর কস আছে, কিচ্ছু তো নাই আর ভাঙবে। কি আছে? অ্যাঙ্গেলটা জানলেই হয়ে যাবে যেটা। হ্যাঁ, মানে যদি তোর এটা লাগানো থাকে তাহলে কস হয়ে গেল, যদি এটা লাগানো না থাকে তাহলে সাইন হয়ে গেল। ডান। বোঝা গেছে ব্যাপারটা? তোর নেট ফোর্সটা বরাবর হতে হবে, আর কিছু না। যদি এইরকম যদি তিনটা ফোর্স থাকে, এদিকে যদি দুটা ফোর্স থাকে, কি করবি? এদিকে সব ফোর্স প্লাস করবি ইকুয়াল টু এদিকে সব ফোর্স প্লাস করবি।
এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। বোঝা গেছে জিনিসটা? এই তো, আর কি আছে, এটুকুনি। ঠিক আছে, টেস্ট তোদের 11 তারিখে। আমি ইকুইলিব্রিয়ামের জন্য কিছু প্রবলেম নিচ্ছি, আজকে এখানেই থাক।